প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর মতে ভালো আছো। আমিও আল্লাহর মতে ভালো আছি। আজকে তোমাদের বায়োলজি অনলাইন ক্লাস। তো বায়োলজি যে অনলাইন ক্লাসে যে পত্র আলোচনা করব সেই পত্রটি হচ্ছে বায়োলজি দ্বিতীয় পত্র। তো বায়োলজি দ্বিতীয় পত্রের মধ্যে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব। অধ্যায় 2, প্রাণীর পরিচিতি। এবং এই প্রাণী পরিচিতির যেটাকে আমরা বলবো অ্যানিমেল ডেসক্রিপশন বলা হচ্ছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই প্রাণী পরিচিতি যে অধ্যায়টি 3টি টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। 3টি টপিকসই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে হাইড্রা, আরেকটি হচ্ছে ঘাসফড়িং, আরেকটি হচ্ছে রুই মাছ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই অধ্যায়টা এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রতি বছর বিশেষ করে বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষাগুলোতে এই অধ্যায় থেকে একটি করে প্রশ্ন থাকবেই। আর তোমাদের 3টা যে টপিকস আছে, অবশ্যই 3টা টপিক্সের মধ্যেও এখান থেকে তোমার সৃজনশীল প্রশ্ন হবে, যে কোনো একটি হতে পারে, অথবা 3টি টপিক্সের মধ্যে, অথবা কিন্তু এই অধ্যায় আরও বেশি গুরুত্বপূর্ণ, অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে যে বায়োলজি অনলাইন ক্লাস, তোমরা এর আগেও আমার ক্লাসগুলো দেখো এবং এই দেখার জন্য তোমরা নিয়মিতভাবে দেখেছো। তো তোমাদেরকে আগের থেকে তোমাদেরকে কোঅপারেশন পেয়েছি। তো আমি আশা করি যে আজকের অনলাইন ক্লাস তোমরা মনোযোগীভাবে দেখবে। আর তোমাদের অনলাইন ক্লাস দেখার জন্য আমার প্রিয় শিক্ষার্থী কলেজের এবং আমাদের যারা যেগুলো ভিউস আছে, যেগুলো দেশীয় এবং বিদেশি ভিউস আছে, তা তোমাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে স্বাগতম। তো প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে যে অ্যানিমেল ডিসক্রিপশন আলোচনা করতেছি, আর আলোচনার মধ্যে আমি আজকে কিন্তু প্রথম যে টপিকস আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রা নিয়ে কথা বলবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, হাইড্রা, তো আগে আমাকে জানতে হবে যে হাইড্রা কোন পর্বের প্রাণী। তোমরা মনে রাখো যে হাইড্রা হচ্ছে, এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তো নিডারিয়া পর্বের প্রাণীদের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো রয়েছে। হাইড্রা হচ্ছে দ্বিস্তরী বিশিষ্ট প্রাণী। তো দ্বিস্তর বিশিষ্ট প্রাণীদের মধ্যে এদের কী থাকবে, প্রথমে তোমার খেয়াল রাখবে যে অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে। এপিডার্মিস বা এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস বলবো। তো এই অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে একটা অকোষীয় স্তর থাকবে, বা যেটাকে আমরা জেলির মতন বলবো, সেটাকে আমরা বলবো মেসোগ্লিয়া বলবো। 2 নম্বর হচ্ছে এই নিডারিয়া পর্বে আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যে এদের নেমাটোসিস্ট বহনকারী এক ধরনের বিশেষ কোষগুচ্ছ থাকবে, যেটাকে বলে নিডোসাইট কোষ বলব। তো নিডোসাইট কোষ হচ্ছে এটা নিডারিয়া পর্বে প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এদের একটা সিলিন্ডার নামক গহ্বর বিদ্যমান থাকবে। আর এই সিলিন্ডার গহ্বরকে এই পর্বের আগে আমাদের এই পর্বে একটি নতুন আগে নাম ছিল, যে বর্তমানে তোমরা বেশ কয়েক বছর আগে এই পর্বটাকে নিডারিয়া পর্বে বলা হয়, কিন্তু এই পর্বটাকে এক সময় বেশ অনেক আগেই, আজ থেকে 20 বছর আগে এই পর্বটাকে বলা হতো সিলিন্ডারোটা। সিলিন্ডারোটা কেন বলা হতো? সিলিন্ডার নামক গহ্বর থাকার কারণে এটাকে সিলিন্ডারোটা অর্থাৎ সিলিন্ডারটা বলা হতো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই পর্বে আরেকটি পুরাতন নাম সম্পর্কে তোমাদের একটা ধারণা দিলাম। 4th নম্বর, এটা হচ্ছে অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় উভয় প্রকারে তারা পরিপাক করতে পারে। এই কয়টা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো আমরা হাইড্রা যেটা আমরা আলোচনা করব, যে হাইড্রার বিভিন্ন বিশেষ করে এই প্রাণীটা বিশেষ করে বাংলাদেশেও দেখা যায়, বিভিন্ন খাল বিল পুকুরে ডোবায়, এগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন বস্তুর সাথে, বিশেষ করে কাঠের সাথে পাথরের সাথে এই হাইড্রা কী থাকে, সংযুক্ত অবস্থায় থেকে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে এই যে হাইড্রা, যে পৃথিবীতে প্রায় 40টি প্রজাতি রয়েছে। তো 40টি প্রজাতির মধ্যে বাংলাদেশে কয়েকটি প্রজাতি দেখা যায়। তার মধ্যে আমি কয়েকটি নাম বলতেছি, যেমন হাইড্রা অলিগকটিস। এই হাইড্রা অলিগকটিসটা অনেকটা বাদামি বর্ণের হতে পারে। তারপর হচ্ছে হাইড্রা ব্রিডিসিমা, যেটা অনেকটা সবুজ বর্ণ হতে পারে। হাইড্রা ব্রিডিসিমার পর হচ্ছে হাইড্রা ভাইলগেরিস বলবো, যেটাকে বর্ণহীন বা হলুদ বর্ণের হয়ে থাকে পারে।
তো মাই স্টুডেন্ট এগুলো হচ্ছে হাইড্রা। তো হাইড্রা প্রাণীটা অনেক ক্ষেত্রে এর যে আবিষ্কারক মাই স্টুডেন্ট, এই আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী 1744 সালে বিজ্ঞানী টেমলে, সুইজারল্যান্ডের বিজ্ঞানী টেমলে বলবো, তিনি আবিষ্কার করেন 1744 সালে। তো উনি পরবর্তীতে 1758 সালে ক্যারোলাস লিনিয়াস উনি বলেন যে হাইড্রাকে বলা হচ্ছে অনেকটা কি তাদের পুনরুৎপত্তি হতে পারে, যে এটাকে গ্রিকের বলা হচ্ছে হারকুলিসের কথা বলা, অর্থাৎ সেই যুগের কী হচ্ছে ড্রাগনের সাথে সম্পর্ক কেন বলা হচ্ছে যে হাইড্রার যদি কোনো মাথা যদি কেটে ফেলা হয় ওখান থেকে কী হয় পুনরুৎপত্তি হতে পারে বা ওখান থেকে নতুন মাথা গজাতে পারে। এই জন্য অনেক সময় কি রূপকথার দৈত্যের মতন হাইড্রাকে বলা হয়েছে। এই জন্য ক্যারোলাস লিনিয়াস সেই গ্রিক রূপকথার সাথে হাইড্রাকে সম্পর্কযুক্ত, বা হাইড্রা বিশেষ করে ড্রাগনে বহু মস্তক বিশিষ্ট হাইড্রা দেখা যায়, অর্থাৎ মাথা কাটালে দ্রুত মাথা গজায়, এটা একটা হাইড্রার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো আজকে আমরা হাইড্রার সম্পর্কে প্রাথমিক আলোচনা করব, যে হাইড্রার গঠন সম্পর্কে আলোচনা করব, হাইড্রার বাসস্থান সম্পর্কে আলোচনা করব, হাইড্রার আবার প্রজাতি সম্পর্কেও আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট একটু খেয়াল করে রাখো যে আমরা যে ক্লাসিফিকেশন দিক থেকে যদি আলোচনা করি হাইড্রার অবস্থানটা কোথায় হতে পারে। তো মাই ডিয়ার স্টুডেন্ট হাইড্রার অবস্থান হচ্ছে, দেখো হাইড্রা হচ্ছে এই কিংডম যদি এনিমেলিয়ে ধরা হয়, পর্বত যেটাকে ফাইলাম বলবো সেটাকে বলবো আমরা নিরেরিয়া পর্ব, ক্লাস হচ্ছে হাইড্রোজোয়া, অর্ডার হচ্ছে হাইড্রোয়াইডিয়া, ফ্যামিলি হচ্ছে হাইড্রিডি, এবং জেনাস হচ্ছে হাইড্রা, এবং স্পিস হচ্ছে হাইড্রা ভ্যালগেরিস। এই হাইড্রা ভ্যালগেরিস হচ্ছে বাংলাদেশের অ্যাভেলেবেল এই প্রজাতিটা দেখা যায়। তো মাই ডিয়ার স্টুডেন্ট তোমার প্লিজ একটু তোমাদেরকে বলবো যে আমার এই হাইড্রা সম্পর্কে যে ডিসক্রিপশন যে করতেছি তোমার বাকি ডিসক্রিপশনটাও খুব মনোযোগীভাবে দেখো। এই জন্য তোমাদেরকে বলবো সে মনোযোগী করে দেখার জন্য অনুরোধ থাকলো আর কি। প্লিজ সবাই একটু হাইড্রার দিকে মনোযোগী হয়ে নাও প্লিজ। তোমরা একটু প্লিজ তোমার হাইড্রার যে টপিক্সে তোমাদের মনোযোগী হয়েছো, তোমাদের এই মনোযোগীর জন্য অ্যাটেনশনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এই যে হাইড্রা সম্পর্কে আজকে বললাম যে আলোচনা করব। হাইড্রা প্রথমত বাসস্থান এবং স্বভাব সম্পর্কে একটু প্লিজ খেয়াল করে রাখো। হাইড্রা একটি একক ও মুক্তজীবী প্রাণী। মিঠা পানির প্রাণীতে খালবিল, পুকুর, হ্রদ এবং ঝর্ণায় নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতায় নিম্নপৃষ্ঠে সংলগ্ন থেকে নিম্নমুখে হয়ে ঝুলে থাকে। স্থির ও শীতল পরিষ্কার পানিতে এদের বেশি দেখা যায়, এবং ঘোলা, উষ্ণ ও চলমান পানিতে এদের খুব কম পাওয়া যায়। এরা সাধারণত মাংসাশী প্রাণী, আমরা যেটাকে বলে কার্নিভোরাস বলবো, কারণ এরা কিছু অন্য কোনো প্রাণীকে জীবনযাপন করে থাকে। তো এদের কোষিকা সাহায্যে কী করে খাদ্য গ্রহণ করে থাকে, চলাফেরা করে ইত্যাদি। তো হাইড্রার যে বাহ্যিক গঠন আমরা বলবো, যেটা হাইড্রার যে এক্সটার্নাল মরফোলজি, যেটাকে বাহ্যিক বৈশিষ্ট্য বলবো। তো সেই প্রজাতির মধ্যে দেখো এদের যে গঠনের মধ্যে, স্ট্রাকচারের মধ্যে এদের কয়েকটা অংশ থাকে, যে হাইপোস্টম থাকে। হাইপোস্টম হচ্ছে দেহের মুক্ত প্রান্তে অবস্থিত মোচাকৃত ছোট সংকোচন পোষণশীল অংশ। এদের চোরাই মুখ ছিদ্র অবস্থিত। 2 নম্বর হচ্ছে দেহকাণ্ড, যেটাকে ট্রাঙ্ক বলা হয়ে থাকে। তো দেহকাণ্ডের মধ্যে কী কী থাকবে? দেহকাণ্ডের মধ্যে আমাদের কোষিকা থাকবে, যেটাকে টেন্টাকেল বলবো, মুকুল থাকবে, যেটাকে বাট বলবো, এবং জননাঙ্গ গনাট বলবো। আর এই কোষিকাতে টেন্টিকাল থাকে। এখানে 6 থেকে 10টি সরু সংকোচনশীল অপেক্ষাকৃত সুতার মতো কোষিকা থাকবে। এতে বহিঃপ্রাচীরে অসংখ্য টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। প্রত্যেক প্রাণীর কয়েকটি বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট হয়ে থাকে। মুকুল গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পায় তখন মুকুল সৃষ্টি অনুকূল হয়, এমন পরিবেশে দেহের মধ্যবর্তী অঞ্চল থেকে মুকুল সৃষ্টি হয়। জননাঙ্গ হেমন্ত ও শীতকালে দেহকাণ্ডের উপরে এক অংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয় এবং নিচের অর্ধাংশে এক বা একাধিক গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ থাকে। তো আমরা জানি যে হাইড্রার মধ্যে উভয় লিঙ্গ হতে পারে, একলিঙ্গি হতে পারে। তো উভয় লিঙ্গ হাইড্রার মধ্যে হাইড্রা ভ্যালগেরিসের কথা বলবো। তো হাইড্রা ভ্যালগেরিসের মধ্যে দেখবা যে এদের শুক্রাশয় আছে এবং ডিম্বাশয় আছে। তো এই শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে হাইড্রা উভয় লিঙ্গ। আর 5-4টি যেটাকে বল প্যাডাল ডিস্ক বলবো,
তো আমরা জানি যে হাইড্রা কী হচ্ছে, তারা হাইড্রা পানিতে বিশেষ করে ভাসমান অবস্থায় থাকে, আর তারা গ্রন্থি কোষ থেকে এক ধরনের ক্ষরণ করে বুদবুদ তৈরি করে থাকে, মিকস ক্ষরণ করে বুদবুদ তৈরি করে, সেই বুদবুদের তৈরির মাধ্যমে কি ভাসমান কী হচ্ছে, হাইড্রা পানিতে ভাসমান অবস্থায় থাকতে পারে আর কি। আর এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা বলবো যে হাইড্রার যে অন্তর্গঠন, আমরা বলবো যে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য হাইড্রা। তো হাইড্রার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রার তিনটা গঠন রয়েছে। একটি গঠন হচ্ছে হাইড্রা হচ্ছে বিভিন্ন, একটা হচ্ছে হাইড্রার অন্তর্গঠন। তো অন্তর্গঠনের মধ্যে আমরা দেখব যে অ্যাপিডার্মিস। তো অ্যাপিডার্মিসের মধ্যে যেটা আমরা পাবো যেটা বহিত্বক, তো বহিত্বকে হাইড্রার 7 ধরনের কোষ উপস্থিত থাকে। আর অ্যান্ডোডার্মিস যেটাকে বলবো, যেটাকে আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস বলে থাকে, সেই গ্যাস্ট্রোডার্মিসেও কিন্তু কী ধরনের থাকে, 5 ধরনের কোষগুলো থাকে। তো আমরা প্রথমে হাইড্রার অ্যাপিডার্মিস বা বহিত্বকের কোষগুলো সম্পর্কে আমরা জানবো। তো তোমরা প্লিজ একটু খেয়াল করে দেখো যে তোমাদের বইতে, নতুন বইতে হাইড্রা দেহে প্রাচীরের অংশবিশিষ্ট বিবৃতিত, অর্থাৎ এখানে হাইড্রার অ্যাপিডার্মিসের কোষ সম্পর্কে একটা ছবি দেওয়া আছে। নতুন বইতে 50 নম্বর পৃষ্ঠা, তোমার সবাই খেয়াল করে দেখো। তো এখানে অ্যাপিডার্মিস এবং অ্যাপিডার্মিসের নিচে মেসোগিলিয়া রয়েছে। তো মেসোগিলিয়া এবং তো জানো মেসোগিলিয়াটা একটা অকোষীয় স্তর এবং জেলিন নাই এবং একটা স্থিতিস্থাপক থাকে। তো এই অ্যাপিডার্মিসের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক জায়গা জুড়ে যেটা থাকে সেটা হচ্ছে পেশি আবরণী কোষ। তো আমরা জানি যে পেশি আবরণী কোষটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, অর্থাৎ হাইড্রা দেহে সংকোচন এবং প্রসারণশীল গড়ে তোলে। বডি কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পেশি আবরণী কোষের মাধ্যমে হয়ে থাকে। তো পেশি আবরণী কোষ হচ্ছে কাজটা কি, আবরণী কোষের মধ্যে দেহে আবরণ সৃষ্টি করে এবং সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতন কাজ করে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ হাইড্রার একটা কাজ, পেশি আবরণের কাজ। 2 নম্বর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই কোষটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোষ। তো হাইড্রা তো আমরা জানি যে, অর্থাৎ হাইড্রা, একটা হাইড্রার থেকে একটা হাইড্রা অটোমেটিক জন্ম হতে পারে। একটা হাইড্রার কোনো দেহে অংশ কেটে গেলে বা কোথাও অংশ কেটে গেলে ওখান থেকে নতুনভাবে হাইড্রার অঙ্গ তৈরি হয়ে থাকে। এটাকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ তাদের বৈশিষ্ট্য। এটা সাধারণত ইন্টারস্টিশিয়াল কোষ হয়ে থাকে, বা আমরা জানি যে দেহে কাণ্ডের মধ্যে এমন একটা স্থান আছে যেখানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষকে বিবেচিত হয়ে মুকুল তৈরি হয়ে থাকে, এবং সেই মুকুল থেকে হচ্ছে একটা কি পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি হয়। সেই হাইড্রার থেকে কী হচ্ছে একটা মানে অপত্য হাইড্রার জন্ম লাভ করে থাকে। তো ইন্টারস্টিশিয়াল কোষের মধ্যে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে ছবির মধ্যে যে পেশি আবরণী কোষের মধ্যে হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষগুলো দেখা যায়। তো ইন্টারস্টিশিয়াল কোষের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকে। সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থাকে, রাইবোজোম এবং কিছু মাইটোকন্ড্রিয়ন যুক্ত থাকে। ইন্টারস্টিশিয়াল কোষের আমরা জানি হাইড্রার মুকুল তৈরিতে এবং কিছুদিন পর অন্যান্য কোষের পরিণত হয়ে দেহের পুরানো কোষের স্থান পূরণ করে থাকে। এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের একটা গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 3 হচ্ছে সংবেদী কোষ, যেটাকে বলবো হচ্ছে সেন্সরি সেল। তো সংবেদী কোষগুলো এটাও হচ্ছে বিশেষ করে পেশি আবরণী কোষের মধ্যেই অবস্থান করে থাকে। তো এই সংবেদী কোষের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমরা জানি পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন আলো, তাপ প্রভৃতি গ্রহণ করে স্নায়ু কোষকে সরবরাহ করে, অর্থাৎ নার্ভ সেলকে কী করে, সেটা কী করে সাপ্লাই করে বা ট্রান্সমিট করে থাকে। নাম্বার 4 হচ্ছে স্নায়ু কোষ, যেটাকে আমরা বলবো নার্ভ সেল বলবো। তো নার্ভ সেল হচ্ছে এগুলো মেসোগ্লিয়ার ঘেঁষে অবস্থান করে। আমরা জানি যে অকোষীয় স্তর যেটা আছে, অর্থাৎ অ্যাপিডার্মিসের নিচে যে অকোষীয় যে স্তরটা আছে সেই মেসোগ্লিয়া আছে, সেই মেসোগ্লিয়ার ঘেঁষে কিন্তু নার্ভ সেলগুলো কী হচ্ছে অবস্থান করে থাকে। তো এই নার্ভ কোষের যে কাজ হচ্ছে সংবেদীয় কোষের সংগীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। তো মাই স্টুডেন্ট,
তো এই সংবেদী কোষের সংকেত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে, এটা হচ্ছে আমাদের নার্ভ সেলের কাজ। এটা এই উদ্দীপনাগুলো আমরা জানি যে শান্ত সংবেদী কোষ থেকে নার্ভ সেলে ট্রান্সফার হয় এবং নার্ভ সেল থেকে বিভিন্ন দেহের বিভিন্ন অংশেও সাপ্লাই হচ্ছে। নাম্বার 5 হচ্ছে গ্রন্থি কোষ, গ্ল্যান্ড সেল। ক্ষরণকরী দানা বিশিষ্ট বিভিন্ন ধরনের পরিবর্তিত লম্বাকার এপিডার্মিস কোষ। মুখের চারদিকে এই পাঁচ চাকতিতে প্রচুর গ্রন্থি কোষ দেখা যায়। জনন কোষ, তো এই জনন কোষ তো আমরা জানি যে এইসব কোষ জননাঙ্গে অবস্থান করে থাকে। জনন কোষগুলো দু ধরনের হয়ে থাকে, শুক্রাণু এবং ডিম্বাণু। আমরা জানি যে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। তো এই জনন কোষের কাজ হচ্ছে শুক্রাশয় থেকে শুক্রাণু এবং ডিম্বাশয় ডিম্বাণু উৎপন্ন হয়ে থাকে। আচ্ছা, এবং এই কাজের জনন কোষের কাজ হচ্ছে আমরা জানি যে যৌন জননে অংশগ্রহণ, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য এই জনন কোষগুলো একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর আরেকটা কথা তোমাদের বলবো যে মাই স্টুডেন্ট, যেটা হচ্ছে নিউরোসাইট কোষ, যেটাকে বলবো হচ্ছে হাইড্রার একটা উল্লেখযোগ্য কোষ থাকে, বিশেষ করে নিডিরিয়া পর্বে প্রাণীদের নেমাটোস বিশেষ ধরনের নেমাটোস বিশিষ্ট এক ধরনের কোষ থাকে, সেটা হচ্ছে নিউরোসাইট কোষ বলা থাকে। তো এই নিউরোসাইট কোষ হচ্ছে অর্থাৎ নিডিরিয়া পর্বের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। শুধু নিডিরিয়া পর্বে না, আমরা যেটা বলবো হাইড্রার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো মাই স্টুডেন্ট খেয়াল করে দেখো যে হাইড্রার পদতল ছাড়া বহিত্বকের সর্বত্র বিশেষ ধরনের কোষিকা পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এইসব কোষের ভিতরে নিউরোসাইট অনুপ্রবিষ্ট থাকে। কোষগুলো গোল ডিম্বাকার, পেয়ালাকার, নিচের দিকে নিউক্লিয়াসবাহী দৈত্য আবরণ বিশিষ্ট বড় কোষ। কোষের মুক্ত প্রান্তে ক্ষুদ্র দৃঢ় সংবিধিত নিউরোসিল এবং অভ্যন্তরে গহ্বর ও পেঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট বহন করে থাকে। আবার গহ্বরটি অপারকুলাম বিশিষ্ট ঢাকনা থাকে। আর এখানে নেমাটোসিস সুতার ঘরে 3টি বড় কাটার মধ্যে বার্ব থাকে। আবার গহ্বরটিতে হেপনোটক্সিন নামক এক বিষাক্ত রসপূর্ণ থাকে এবং এই পরিস্ফুটিত রত অবস্থায় নিউরোসাইটকে নিউরোব্লাস্ট বলে থাকে। আমরা জানি নিউরোসাইট কোষ, এটা আরেকটা নাম হচ্ছে নিউরোব্লাস্ট কোষ বলা হয়ে থাকে। তো আমরা এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হাইড্রার আর কি। এই কোষের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাইড্রার, এই কোষটা নিউরোসাইট কোষ বা নিউরোব্লাস্ট কোষ হচ্ছে হাইড্রার কী কাজ করে থাকে। হাইড্রার খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায় এই কোষে ব্যবহৃত হয়ে থাকে, বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা হাইড্রার সম্পর্কে মোটামুটি প্রাথমিক ধারণা নিলাম। নেক্সটে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। হাইড্রার নিউরোসাইট কোষের বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন প্রকার নেমাটোসিস্ট সম্পর্কে আলোচনা করব। আর গ্যাস্ট্রোডার্মিসের কিছু কোষগুলো থাকে সেটা সম্পর্কে আলোচনা করব। আর হাইড্রার বিভিন্ন বিশেষ করে চলন সম্পর্কেও আলোচনা করব, খাদ্য এবং পুষ্টি সম্পর্কেও আলোচনা করব। আর পাশে লাস্টে আলোচনা করব হাইড্রার প্রজনন সম্পর্কে। তো মাই স্টুডেন্ট, আজকে আমরা কিন্তু তোমাদের সামনে হাইড্রার কিন্তু আলোচনা করেছি। আর বিশেষ করে অধ্যায় 2 আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর অধ্যায় 2 এর মধ্যে যে হাইড্রার টপিক্সটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো মাই স্টুডেন্ট, তোমাদেরকে আর্নেস্ট রিকোয়েস্ট থাকলো, তোমাদেরকে অ্যাডভাইস ও পাশাপাশি অ্যাডভাইস থাকলো, তোমরা যে আজকে অনলাইন ক্লাস দেখেছো, আজকে আমাদের বায়োলজি অনলাইন ক্লাস দেখেছো, অর্থাৎ মইনুল স্যার যে অনলাইন ক্লাস দেখেছো, তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা দেখবে। আমি আশা করি তোমরা ইনশাল্লাহ বুঝবে খুব সুন্দরভাবে। আবার এই পড়াগুলো বাসায় তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে এবং সেটাকে ডিসকাস করে অবশ্যই আয়ত্ত করবে, এটা আশা করি আর কি। আর পাশাপাশি বর্তমানে যে মহামারীর থেকে তোমরা সবাই বিশেষ করে সাবধানে থাকবে এবং বর্তমানে যে বাংলাদেশ সরকার যে বিভিন্ন বিধিনিষেধগুলো করেছে এই মহামারী সম্পর্কে তোমরা সেটা মেনে চলবে। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে বায়োলজি অনলাইন ক্লাসের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।